কাজগুলো কিভাবে করে এগুলো আপনি জানেন। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো লেটস বিগিন। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মোটামুটি অর্ধেকটাই হচ্ছে এসইও। এর কারণ হচ্ছে কি যে এসইওই হচ্ছে কিং অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি এটা তো আমরা সবাই জানি। এখানে ফেসবুক মার্কেটিং আছে, আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্ট গুলা আমি একটু করি, লিখেই দিই। বলেন তো ডিজিটাল মার্কেটিং কি কি হয়, কয় রকমের হয়? ফার্স্টই হচ্ছে এসইও, হ্যাঁ। আচ্ছা, দেন কি আছে, আর কি আছে? পিপিসি। পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক, বা বাংলা ভাষায় যদি বলি গুগল অ্যাডস। হ্যাঁ, আমরা যে অ্যাডগুলো দেখি, সাপোজ আমি যদি এখানে সার্চ দেই যে হোটেলস ইন ঢাকা, এটার সার্চ, আর যদি এখানে সার্চ দেই যে শুধু ঢাকা, দেখেন দুইটা সার্চ রেজাল্টের মধ্যে বেসিক পার্থক্যটা খেয়াল করেন। এখানে এই যে ফার্স্টে যেই এটা আসছে, এখানে উপরে কি লেখা আছে? স্পন্সর্ড, মানে দে পেইড গুগল, হ্যাঁ, টু শো দেম এট দ্য টপ অফ দ্য পেজ। তো কারণ কি? কারণ হচ্ছে যে হোটেলস ইন ঢাকা, এখানে যে ডাটাটা দেখতেছেন 1.84, মানে এটা এটা ক্লিক করলে যে কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডস ক্যাম্পেইন, মানে অ্যাড ক্যাম্পেইন রান করলে একটা ক্লিক করলে গুগলকে তার এই টাকাটা দিতে হবে। দিলাম এই লোকের $1 খরচ করে, হ্যাঁ, এই যে ক্লিক করলাম না, এখন এই বেটাকে গুগলকে এত টাকা দিতে হবে। আচ্ছা, অ্যাড যখন দিস টাকা বেশি খরচ কর। আচ্ছা, তো সে জেনারিক ওয়েতে উপরে আসা নেই, এও কিন্তু জেনারিক ওয়েতে উপরে আসা নেই, মানে নর্মালি আসা নেই, এও কিন্তু আসা নেই। এ এই বেটা আসছে জেনারিক ওয়েতে, এই বেটা আসছে জেনারিক ওয়েতে, এই বেটা জেনারিক ওয়েতে। আবার নিচেও অ্যাড পাবেন স্পন্সর। এইটাতে এত বেশি অ্যাড কেন দেখাচ্ছে বলেন তো? কারণ এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা হচ্ছে একদম ডিরেক্ট কি সেল ওরিয়েন্টেড কিওয়ার্ড। মানে এই কিওয়ার্ডটা দিয়ে যে সার্চ করতেছে, এই লোক টাকা খরচ করবেই, তাই না? এই সার্চটা সে একটা লোক কখন করবে? যখন তার ঢাকায় এসে কোনো হোটেলে থাকা লাগবে। তার মানে কি, সে সে মানিব্যাগে হাত দিয়া বইসা আছে যে ভাই হোটেলের নাম ডাকো, আমি টাকাটা দিই, দিয়ে আমার ট্রিপটাকে ফিক্স করি। সো এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, মানে ট্রানজ্যাক্ট করার জন্য সে রেডি। হ্যাঁ, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বলি আমরা এগুলোকে। তো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডে সাধারণত এরকম অ্যাডসও অনেক বেশি থাকে। কিন্তু যে লোক শুধু ঢাকা দিয়া সার্চ দিচ্ছে, এখানে তো ট্রানজ্যাকশনের কোনো আছে, মানে ইয়ে আইডিয়া, মানে কোনো সম্ভাবনা আছে? নাই। এই জন্য এখানে কোনো অ্যাডও নাই। কার থেকে বসে এর পেছনে অ্যাড দেওয়ার? হ্যাঁ, এখানে কি দেখবেন? ফার্স্টে উইকিপিডিয়া, তারপর ঢাকার দর্শনীয় স্থান, কিছু নিউজ। কারণ গুগলও শিওর না আসলে যে আসলে আমি কি খুঁজতেছি। এই জন্য সে যাই পারে মিলাই মিশাই দিয়ে দিছে যে বাপ দেখ আমি দিয়ে দিলাম, এখন তোর যেটা মন চায়। গুগল কখন বুঝবে যে আমার ইন্টেন্ট, যেটা আমরা বলি সার্চ ইন্টেন্ট, আমার কিওয়ার্ডটা যত বড় হবে গুগলের জন্য বুঝতে তত সুবিধা হবে যে আমার ইন্টেন্টটা কি। হ্যাঁ, আমি যদি লিখি শুধু শুজ, তো শুধু শুজ দেখলে গুগল কি বুঝবে? আমি কি জুতা সম্পর্কে জানতে যাচ্ছি, না কিনতে যাচ্ছি, না কম্পেয়ার করতে যাচ্ছি? হোয়াট দ্য হেল আই থিঙ্কিং? তো সে জানে না। তখন সে দেখা যাবে সে ই কমার্সও দিবে, উইকিপিডিয়াও দিবে, কম্পারিজনও দিবে, কোরাও দিবে। এখন বাবা তুমি যেটা খুঁজে নাও। যখন আমার লং টেল কিওয়ার্ড ইউজ করবো বা বড় কিওয়ার্ড ইউজ করবো, তখন গুগল আমাকে আরো অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবে। আচ্ছা, তো আহ, ইয়ে আর এই পেজটাকে বলা হয় হচ্ছে সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো
যেটা নিয়ে করতেছিলাম এসইও, এটা পিপিসি হচ্ছে ওইটা। তারপর আসে হচ্ছে আপনার এসএমএম বা সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা তো আপনারা সবসময় দেখেন, সোশ্যাল মিডিয়াতে সবাই আসি, হ্যাঁ, সারাদিন রাত ফেসবুকে অ্যাড দেখতেই থাকি। আহ, ইয়ে তো এটার যে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, এইসব স্ট্র্যাটেজি আমরা শিখি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। মূলত এইগুলোই হচ্ছে আমাদের এই কোর্সে ইনক্লুডেড। যেই ডিজিটাল মার্কেটিংয়ের যে কম্পোনেন্টগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আছে যেমন ইমেল মার্কেটিং, আপনাদের কাছে নিশ্চয়ই প্রচুর ইমেল আসে যেগুলো মার্কেটিং পারপাসে। যেমন আমি যদি আমার ইমেল এতে যাই, দেখবেন যে এখানে কতগুলো ঘর থাকে, হ্যাঁ, নর্মাল, ইনবক্স, হ্যাঁ, তারপর এখানে গেলে কই, এই যে প্রমোশনাল, হ্যাঁ, এটা হচ্ছে ইমেল মার্কেটিং, লেখাই আছে যেগুলো হচ্ছে প্রমোশনাল, মানে এগুলো আমাকে পাঠানো হয়েছে ওই যে ইমেল মার্কেটিংয়ের থ্রুতে। তো গুগল এগুলোকে প্রমোশনাল ট্যাবেই রেখে দেয়। আপনি যদি ইমেল মার্কেটিং করেন, সেটা নর্মালি এই ট্যাবে আসার চান্স খুবই কম, কারণ ইমেল মার্কেটিংয়ের জন্য আলাদা টুল ইউজ করা হয়। তো ওই টুলটা যখন ইউজ করা হয় এবং একসঙ্গে মনে করেন 1000, 2000, 10,000 ইমেল শ্যুট করা হয়, তো কেউ যদি 1000 ইমেল একসঙ্গে শ্যুট করে, তো বুঝে যাচ্ছে কি এটা মার্কেটিং পারপাসে করা, তাই না? সো এগুলোকে গুগল প্রমোশনাল ট্যাবে রেখে দেয়। এবং ইমেল মার্কেটিং হচ্ছে সবচাইতে কম খরচে মানে আপনাকে প্রফিট এনে দেওয়ার একটা ওয়ে। মানে স্টিল নাও ইমেল মার্কেটিং ওয়ার্কস। অনেকে ভাবে যে ইমেল মার্কেটিং হয়তো এখন মরে গেছে, কাজ করে না, বাট ইটস নট ট্রু। ইমেল মার্কেটিং এখনো কাজ করে, এখনো ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রচুর ক্লায়েন্ট মানুষ হান্ট করতে পারে। কারণ আহ, ইয়ে আমার যদি কোনো ইয়ে থাকে, আহ, ওই মানে টার্গেটেড অডিয়েন্সের কাছেই তো পাঠায়। সো যদি আমার ইন্টারেস্ট থাকে, তখন দেখা যায় যে আমি কোনো না কোনো কিছু কিনে ফেলি বা ইয়ে করি, ওদের ওয়েবসাইটে ভিজিট করে ফেলি। আচ্ছা, তো এগুলো আরেকটা ইমেল মার্কেটিং। আর কি ইয়ে আছে বড় সড়ো ইয়ের মধ্যে? এসইও গেল, পিপিসি গেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেল, ইমেল মার্কেটিং গেল, আর কি আছে বড় সড়ো? কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ। আচ্ছা, এটাও আসলে বেসিক্যালি এসইওরই পার্ট। তো ইয়ে মূলত এইগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। আচ্ছা, তো বাট এসইও ইজ দ্য কিং, বিকজ এসইও ডিসাইড করে বাকি চ্যানেলগুলো কিভাবে কাজ করবে, এই চ্যানেলগুলো কিভাবে চলবে না চলবে, এগুলো আসলে এসইও এক্সপার্ট যে সেই ডিসাইড করে যে এই চ্যানেলগুলো কিভাবে কাজ করবে। ইটস লাইক সিনেমাতে যে ডিরেক্টর থাকে, সেই তো সব ঠিকঠাক করে না, যে মানে অ্যাক্টিং কেমন হবে, লোকেশন কি হবে, এগুলো তো সেই ঠিকঠাক করে। তো এসইও ইজ লাইক ডিরেক্টর, সেই সব কিছু ঠিকঠাক করে যে আমি কখন ক্যাম্পেইন চালাবো, আমি কখন আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেমন হবে, আমার ইমেল ক্যাম্পেইন কখন দরকার, হুম, আমার কন্টেন্ট মার্কেটিং কেমন হবে, এগুলো সব এসইও ঠিক করে। যে কারণে আমরা এসইওর উপরই সবচেয়ে বেশি ক্লাস অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, তো এসইও কি, এটার সংজ্ঞা দেওয়া আছে, এই স্লাইডগুলো এতে দেওয়া, আমরা শিটে, সরি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দেওয়া আছে অলরেডি। নতুন যারা, ওরা তো হয়তো পান নাই, আমি আবার আজকে ফরওয়ার্ড করে দিব। এসইও কেন ইম্পর্টেন্ট, এসইওর উদ্দেশ্যটা আসলে কি বলেন তো? এসইওর উদ্দেশ্যটা আসলে কি? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, র্যাঙ্কিং এ উপরে আনা, হ্যাঁ। তো র্যাঙ্কিং এ উপরে আনলে লাভ কি? যে আমার ওয়েবসাইটে ভিজিটর বেশি আসবে। ভিজিটর বেশি আসলে আমার লাভ কি? হুম, সেল হওয়ার চান্স হবে। আচ্ছা, মানে আহ, বেশ কয়েকটা ইয়ে আছে। প্রথমত হচ্ছে মানে আহ, সব ক্ষেত্রে তো আর সেল, এখন মনে করেন ইয়ে, আহ, এই প্রজেক্টে সে তো আর কিছু সেল করতেছে না,
তাই না? সে তো আর সেল করতেছে না, মানে ডিরেক্ট সেল করতেছে না, সে আরেকজনের প্রোডাক্ট সেল করতেছে। তো দিস ইজ কল্ড কি, অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর ইয়ে আপনার অনেকে আছে যারা অ্যাফিলিয়েটও করে না, কোনো প্রোডাক্টের ইয়ে করে না, সে হচ্ছে জাস্ট অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করে, মানে ওয়েবসাইটে ভিজিট করলে আমরা অ্যাড দেখি না, ওই অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম করে। যেমন এই ওয়েবসাইটটাতে আমরা গেলাম, এই যে পেজটা খুললাম, এখানে যে অ্যাডগুলো দেখতেছেন, লোড হচ্ছে না কোনো কারণে, এই যে অ্যাডগুলো আসতেছে, এই যে অ্যাড, হ্যাঁ, এই অ্যাডগুলোর জন্যই কিন্তু এই ওয়েবসাইটটা টাকা পাবে। হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক থাকে, যেমন গুগল অ্যাডসেন্স সবচেয়ে পপুলার অ্যাড নেটওয়ার্ক। তারপর আছে ইজোইক, এটা এটাতে আমরা ইউজ করছি হচ্ছে মিডিয়া বাইন। মিডিয়া বাইনের আবার কিছু ব্যাপার স্যাপার আছে, মানে মিডিয়া বাইন সব সাইটকে ইয়ে দেয় না, আহ, কি বলে, অথরিটি দেয় না ওদের অ্যাড ডিসপ্লে করার। তো ওদের প্রসেসটা হচ্ছে যে আপনার সাইটে যদি মিনিমাম 50K ইভেন্ট বলি, ইভেন্ট আপনাদের এখন বোঝার দরকার নেই, মনে করেন 50K ভিজিটর, আপনার সাইটের ভিজিটর যদি মান্থলি 50,000 না হয়, তাহলে সে আপনাকে অ্যাক্সেস দিবে না। তার মানে দে ডিল উইথ বিগ ক্লায়েন্টস, বিগ ওয়েবসাইটস, এবং এর এগেনস্টে বেনিফিটটা যেটা, সেটা হচ্ছে যে দে উইল পে ইউ মোর। গুগল অ্যাডসেন্স আমাকে যা দেয় মিডিয়া বাইন, তার চাইতে আমাকে 8 বা 10 গুণ টাকা বেশি দেয়। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে দে আর ডিলিং উইথ বিগ ক্লায়েন্টস, মানে বড় বড় ওয়েবসাইট। তো বড় ওয়েবসাইটে ভিজিটর বেশি, ভিজিটর বেশি মানে কি, সেল বেশি। সো এসইওর পারপাস হচ্ছে কি, যে ভিজিটর আনা। এখন ভিজিটর আনার পর আমি কি করব, মানে আমি রেভিনিউটা কিভাবে জেনারেট করব, এটা এক একটা সাইট এক একভাবে করে। কেউ অ্যাফিলিয়েট করে, কেউ অ্যাড সেল করে, কেউ এগুলো করে না, কেউ হয়তো বা অনলাইনে কোর্স বিক্রি করে, সে শুধু কোর্স বিক্রি করার জন্যই তার সাইটে ল্যান্ড করায়, তারপর তার কোর্সটা সেল করে দেয়। তারপর অন্যান্য সাইট, যেমন ধরেন সাপোজ চাল ডাল বা এরা এরা প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, মানে এক একজনের এক একটা পারপাস, বাট যেই পারপাসই হোক, আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা মানে কি, আপনার রেভিনিউ জেনারেট হওয়া বা টাকা ইনকাম হওয়া। এবং আপনি যত উপরে থাকবেন, আপনার ক্লিক পাওয়ার চান্স কি তত বেশি। তো ইয়ে মানে 1 নাম্বার থেকে 2 নাম্বারে গেলেই দেখা যায় যে ক্লিক পাওয়ার চান্স 33% কমে আসে। এভাবে আরও নিচে গেলে আরও কমে আসে। আর সেকেন্ড পেজে গেলে তো ক্লিক পাওয়ার চান্স মানে আপনার 1% বা 2%, কার থেকে বসে গুগল সার্চে গিয়ে সেকেন্ড পেজে যাইতে, তাই না? সেকেন্ড পেজে কয়জনে যায়? আর থার্ড ফোর্থ পেজে তো থাকা না থাকা এটা এটিএমের মতো আর কি। তো এসইওর পারপাস হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনা, আর ট্রাফিক আনার পারপাস হচ্ছে কি, টাকা ইনকাম করা, ব্যাস, সহজ হিসাব। তারপরে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এসইওটা যে আমরা করব, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এটা যদি না বুঝি তাহলে তো আর আমরা এসইও করতে পারবো না। তো সার্চ ইঞ্জিন দু একটা নাম কোন। বিং, আচ্ছা। এখানে গত ক্লাসে একটু কনফিউশন ছিল, আহ, আমি আবারও ক্লিয়ার করে দিই যদি কনফিউশনটা থাকে। সেটা হচ্ছে যে আহ, অনেকে সার্চ ইঞ্জিনের নাম বলতে বললে বলে ফেলে যে মজিলা। মজিলা কি সার্চ ইঞ্জিন? ব্রাউজার। সো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন সার্চ ইঞ্জিনস অ্যান্ড ব্রাউজার। ব্রাউজার দুনিয়ার যে কোনো মানে অনেকগুলো ব্রাউজার কোম্পানি আছে। ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আমরা সার্চ করি, আর সার্চ ইঞ্জিন হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে সার্চটা হয়। এখন আমি যদি খুলি, এটা কি, এটা খুললাম হচ্ছে মাইক্রোসফটে বিং। এখন বিং দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে বিষয়টা কি হবে, সে বাই ডিফল্ট কি দিয়ে সার্চ করবে, মাইক্রোসফট বিং দিয়ে, যেহেতু এটা বিং এর প্রোডাক্ট। হ্যাঁ, তার মানে কি আমি বিং দিয়ে গুগল সার্চ করতে পারবো না? হুম, পারবো কি পারবো না? সম্ভব? সম্ভব? আপনারা বলেন সম্ভব? হাত তোলেন দেখি, সম্ভব হবে পক্ষে হাত তোলেন। মানে বিং দিয়ে কি আমি গুগল সার্চ করতে পারবো কি পারবো না? আপনারা হাত তোলেন দেখি।
পারবো, আচ্ছা। কিন্তু এখানে একটু ট্রিক খাটাতে হবে। ট্রিকটা কি? এখানে আমি লিখবো, না না গুগল সার্চ না, এখানে আমি গুগলের হোম পেজে যাব। এই যে এখন আমি আসি বিং এ, কিন্তু চলে আসছি কোথায়? গুগলের হোম পেজে। এখন যদি আমি হোটেল সিন ঢাকা লিখি, এখন দ্য সার্চ উইল বি কন্ডাক্টেড বাই গুগল, এখানে লেখা আছে গুগল। হ্যাঁ, তো আমি যদি এখানে ইয়ে ইয়াহু সার্চ বলি, দেন এই যে ইয়াহুর সার্চ আসলো। এখন আমি যদি এখানে সার্চ দিই হোটেল সিন ঢাকা, দিস সার্চ উইল বি কন্ডাক্টেড বাই ইয়াহু, যেখানে লেখা আছে ইয়াহু। তো এরকম ওয়ার্ল্ডে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, কিন্তু সার্চ ইঞ্জিনের যদি আমরা ইয়ে কি বলে শেয়ার দেখি, যে কোনটা দিয়ে সার্চ বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা, যে মানে আমরা কোন দুনিয়ায় আসি। সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার, এই যে এখানে আমার ভিডিও যুক্ত হচ্ছে না। আচ্ছা, দেখি গ্রাফটা। কই গেল গ্রাফ? কই এটা কুলি গ্রাফ আছে। আচ্ছা, একটা ইমেজ সার্চ দিই, দেখেন কি অবস্থা। এই যে পুরোটা হচ্ছে গুগলের ইয়ে, এই যে এইটুক, এই পুরোটা হচ্ছে গুগলের, মানে সহজ কথায় 90%-এর উপরে, 90%-এর উপরে, সম্ভবত 93% মতোই হচ্ছে গুগলের মার্কেট শেয়ার সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, আর বাকিরা মিলামিশা কোনো মতে বাইচে আছে আর কি। তো এখন এখানে একটা ইয়ে আছে, হ্যাঁ, আচ্ছা গুগলের 90.48, হ্যাঁ এটা হ্যাঁ, তো এটার জন্য গত ক্লাসে বলছিলাম যে এটার জন্য গুগলের এগেনস্টে অলরেডি একটা মামলাও চলতেছে, যে গুগল মনোপলি ব্যবসা করতেছে। এখন ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মনোপলি ব্যবসা করা বৈধ না। হ্যাঁ, মানে বৈধ না মানে কি, এখন মানে করতে পারেন যে গুগল তো আর জোর করে করতেছে না, মানুষ তো গুগলে ইচ্ছে করেই সার্চ করতেছে। তো এখানে এই যে মার্কেটটা যদি মনোপলি হয়ে যায়, তখন যেটা হয় কি, যে মানুষের ইয়ে কি বলে, আমার নিডটা ঠিকঠাক মতো হয় না, ফিল আপ হয় না। মার্কেট যদি কম্পিটিটিভ থাকে, তখনই হচ্ছে আমার নিডটা ফিল আপ হয় এবং আমি বেস্ট সাপোর্ট বা বেস্ট সার্ভিসটা পাই। তো অবশ্যই গুগল বেস্ট সার্ভিস দিয়েই আজকে ওই জায়গায় গেছে, কিন্তু এই যে মনোপলিতে চলে যাচ্ছে গুগল, এতে হচ্ছে কি, যে ফিউচারে ওই রিস্কটা রয়ে যাচ্ছে, যে গুগল আমাকে ওই বেস্ট সার্ভিসটা দিবে না, তখন সে জাস্ট তার প্রোডাক্টই পুশ করবে। হ্যাঁ, তো যেমন অলরেডি গুগল করতেছেও, গুগলের এখন এগেনস্টে এখন যে মামলাটা চলতেছে, সেটা হচ্ছে যে আপনার প্রি ইনস্টলড অবস্থায় যে ওই ইয়েগুলোতে, মোবাইল ফোনগুলোতে যে ব্রাউজারগুলো আসে, তো গুগলের সাথে অলরেডি সব বড় বড় কোম্পানি, স্যামসাং, অপ্পো, এদের সঙ্গে গুগলের চুক্তি আছে, যে তুমি যখন বাজারে তোমার স্মার্টফোনটা ছাড়বা, ওইখানে আমার গুগল ক্রোম প্রি বিল্ট অবস্থায় দিবা, ফ্রেশ, মানে ওপেন করলেই যেন সে গুগল ক্রোমটা পেয়ে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে, মানে এটা দেওয়াতে কি হয়, যে ইউজার অন্য কোনো ব্রাউজার আর নামানোর দরকার পড়ে না তার। হ্যাঁ, নর্মালি কি হইতো, কোনো ব্রাউজার যদি প্রি ইনস্টল না থাকতো, সে খুলে একটা ব্রাউজার নামাইতো, সেই ক্ষেত্রে সে অন্য কোনো ব্রাউজার নামাইতে পারতো, সে বিং নামাইতে পারতো বা হোয়াট এভার, সে একটা কিছু ব্রাউজার ইউজ করতো, মোজিলা ফায়ারফক্স ইউজ করতে পারতো। কিন্তু গুগল ওইটা করলো কি, যে বিজনেসটাকে অফ করে দিল, তাই না? মানে এই যে মজিলার যে একটা চান্স, আউটসাইড চান্স হলেও ছিল, যে ওই সেটটাতে সেট আপ হওয়ার, এই আউটসাইড চান্সটাও আর গুগল রাখলো না, হুইচ ইজ নট এ গুড অর হেলদি বিজনেস হ্যাঁ, গুড বিজনেস পলিসি। সো এটা নিয়ে মামলা চলতেছে, এবং মোস্ট প্রবাবলি গুগল এখানে ধরা খাবে এবং বেশ কিছু টাকা জরিমানা দিবে। তো
ইয়ে উম, এখন আমরা ওই যে সার্চ ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে এটা বুঝলে আমাদের জন্য করাটা ইজি হবে। এখানে রিটেন অবস্থায় আছে, আমি জাস্ট এই জিনিসটাকে একটা ইমেজ আকারে দেখাই। ফার্স্ট মানে প্রথম যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে কি, যে সার্চ ইঞ্জিন কি করে দেখেন, শুরু হচ্ছে কি দিয়ে, একটা পাবলিকেশন অফ ওয়েব পেজেস। মানে প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে কি করবেন, একটা পেজ পাবলিশ করবেন, ব্লগ পোস্ট হোক বা যে কোনো পেজ হোক, এটা কি করবেন, একটা পেজ পাবলিশ করবেন। হ্যাঁ, পাবলিশ করার পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের যে বটগুলা, সেই বট মানে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে কি একটা বট থাকে। হ্যাঁ, ক্রলার বলি আমরা টেকনিক্যালি। ওই ক্রলারগুলা আইসা আপনার যে ওয়েব পেজটা আপনি পাবলিশ করছেন, ধরেন আজকে আহ, ইয়ে সাপোজ আজকে এই নতুন পেজটা পাবলিশ করা হলো আজকে, তখন ক্রলার আসবে, ক্রলার এসে এই পেজটাকে ক্রল করবে। সে তো আর এইভাবে ক্রল করবে না, সে ক্রল করবে হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে এই পেজটার কোডটা। হ্যাঁ, এই যে কোড, এই কোডটাকে সে করবে, ক্রল করবে। হুম, এটা ক্রল করে তারপর সে ডিসিশন নিবে যে আমি কি এখন এটাকে ইন্ডেক্স করতে পারি কি পারি না। এই যে সার্চ ইঞ্জিন ক্রল ওভার ইউর পেজেস। আচ্ছা, দেন সে যেটা করবে সেটা হচ্ছে, তার তো একটা অ্যালগোরিদম আছে, গুগলের একটা আছে, বিং এর একটা আছে, ইয়াহুর একটা আছে, প্রত্যেকেরই কি একটা নিজস্ব অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমের উপরে সে সেট করে যে পেজের র্যাঙ্কিংটা কোথায় হবে। তো অ্যালগোরিদম বলতে আমরা এখানে বুঝবো হচ্ছে যে পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর। আবার বলতেছি পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে কি কি ফ্যাক্টরের উপরে বেস করে সে একটা পেজকে র্যাঙ্ক দিবে। তো নর্মালি গুগলের পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে 200+, মানে 200-র উপরে বিষয় আছে, যেই বিষয়গুলোকে অবজার্ভ করে সে ঠিক করে যে পেজটাকে সে কোন পজিশনে রাখবে। হ্যাঁ, আমি যদি সার্চ দেই যে হাউ টু ইয়ে কুক চিকেন। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এখানে সে রেজাল্টগুলো দেখাচ্ছে, এই রেজাল্টগুলো তো আর সে মানে অবু 10-20 গয়না দেখাচ্ছে না। হ্যাঁ, একটা আছে, ফ্যাক্টর আছে। তো এই ফ্যাক্টরগুলো কি আমরা বলতেছি হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর উপরে বেস করে সে এটাকে 1 নম্বরে দেখাচ্ছে, এটাকে 2 নম্বরে দেখাচ্ছে। হ্যাঁ, তো ইয়ে আহ, ওই গুগলের এরকম 200-র উপরে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তাই বলে আবার ভাইবেন না যে গুগল এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো বলে দেয়। গুগল জাস্ট হাতে গোনা কয়েকটা র্যাঙ্কিং ফ্যাক্টর বলে দেয়, বাকি ফ্যাক্টরগুলো গুগল কখনোই বলে না, এটা তাদের সিক্রেট। এটা সব সার্চ ইঞ্জিনেরই সিক্রেট। কোনো সার্চ ইঞ্জিনই আপনাকে ওপেনলি বলে দিবে না যে আমি এই বিষয়ের উপরে র্যাঙ্ক করি। যদি এটা বলেই দেয় তাহলে তো কালকে থেকে সবাই ওই ফলো করবে, তাই না? তো ইয়ে এটা হচ্ছে কখনোই ওপেন থাকে না, এটা থাকে, ক্লোজ থাকে। আচ্ছা, তো এই অ্যালগোরিদমটা করে, অ্যাপ্লাই করার পর সে এটাকে ইন্ডেক্স করবে কি করবে না এই ডিসিশনটা নেয়। ইন্ডেক্স করা মানে কি, তার ডাটাবেজে এটাকে নেওয়া বা তার লাইব্রেরিতে জিনিসটাকে রাখা। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। হ্যাঁ, যে ইন্ডেক্সিং, যদি ইন্ডেক্স না হয় পেজ, তাহলে কিন্তু এই পেজ হবে না, শো হবে না। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি সার্চ কনসোল থেকে দেখাই, তাহলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। সার্চ কনসোল। হ্যাঁ,
যেমন এখানে এটা হচ্ছে মানে এখান থেকে আমরা সবকিছু অবজার্ভ করি, একটা ওয়েবসাইটের বিভিন্ন ডাটা আমরা এখান থেকে করি, ইন্সপেক্ট করি আর কি, এটা আপনারা পরে জানবেন। তো গুগল সার্চ কনসোলে ইয়ে ধরা যাক আমার আহ, এই ইয়েটাই, সাপোজ আমি এইটা, এই যে আমার ওয়েবসাইট, তো এটার অথরিটি আছে আমার কাছে। আমি এটা ইন্সপেক্টে দিলাম, ইউআরএল ইজ অন গুগল। এটাই হচ্ছে ইন্ডেক্সিং, মানে গুগল যে আমার এই পেজটাকে ইন্ডেক্স করছে, হ্যাঁ, এটা গুগল আমাকে জানায় দিল যে পেজটা, তোমার এই পেজটা ইন্ডেক্স করা হয়েছে। কিন্তু এই ইন্ডেক্সিংটা কিসের বেসিসে হচ্ছে, করা হচ্ছে, এই যে অ্যালগোরিদমের উপরে, এই অ্যালগোরিদমের উপরে বেস করেই এই ইন্ডেক্সিংটা করা হয়। এবং আহ, যদি কোনো পেজ ইন্ডেক্স না হয়, তাহলে কিন্তু কি হবে, ওই পেজটা কখনোই গুগলের সার্চ রেজাল্টে আসবে না, কারণ গুগল তো ইন্ডেক্সই করে নাই। সো এটাও কিন্তু একটা এসইও ইস্যু। অনেক সময় দেখবেন যে আপনারা এসইও কাজ করতে গেছেন, আপনি সব কিছু ঠিকঠাক করছেন, করে একটা পেজ ইন্ডেক্সিংয়ে দিলেন, এই পেজটা গুগল ইন্ডেক্স করলো না। যদি ইন্ডেক্স না করে তখন এরকম আসবে না, তখন অন্য কিছু আসবে, যে এখানে এখানে লেখা আসবে দ্য পেজ ইজ নট অন গুগল। এবং ডিস্টার্বিং ব্যাপার হচ্ছে যে গুগল আসলে বলেও না যে সে এটা কী জন্য ইন্ডেক্স করে নাই, সে কোনো ইয়ে রিজন, স্পেসিফিক রিজন সে আপনাকে জানাবে না। তো এই রিজনটা আইডেন্টিফাই করা, এটাও একজন এসইও এক্সপার্টের কাজ, যে কি কারণে পেজটা ইন্ডেক্স হয় নাই। ওই গুগল কিছু গাইডলাইন দেয় যে মেবি তোমার পেজের কোয়ালিটি ভালো না, মেবি যে ডুপ্লিকেট কন্টেন্ট, মেবি হ্যাঁ ব্লা ব্লা ব্লা, ওরা ভাষা ভাষা কিছু কথা বলে জায়গা, হ্যাঁ। কিন্তু এটা আপনার খুঁজে বের করতে হবে যে আসলে এক্স্যাক্টলি কেন এটা করতেছে না, দেন এই প্রবলেমটা আপনাকে করতে হবে, সলভ করতে হবে। আবার এমনও হতে পারে যে এই প্রবলেমটা আসলে সলভ হইলই না, আর এমনও হতে পারে। আচ্ছা, তাহলে আবার রিভাইজ করি। প্রথমে আপনি একটা ওয়েব পেজ পাবলিশ করেন, তারপর গুগলের যে ক্রলার আছে, এখানে দেখেন একটা জিনিস একটু দেখাই, এখানে এই যে দেখেন যে ক্রলড এস গুগল বট স্মার্টফোন, হ্যাঁ, মানে এই যে লাস্ট ক্রল, মানে কবে এটা লাস্ট ক্রল করা হয়েছে, অক্টোবরের 4 তারিখে। গুগল ক্রলার কিন্তু পুরো ওয়েবে ঘুরতেই থাকে, তার কাজই হচ্ছে এটা, ঘুরে ঘুরে পেজগুলোকে চেক করা। তো লাস্ট এটা সে অক্টোবরের 4 তারিখে এই পেজটা চেক করছে। আর কি হিসেবে চেক করছে, স্মার্টফোন হিসেবে চেক করছে, হ্যাঁ। এটা দুইভাবে করতে পারে, স্মার্টফোন হিসেবেও করতে পারে, আবার কম্পিউটার হিসেবেও করতে পারে, হ্যাঁ, এটার কোনো গ্যারান্টি নেই যে সে কি হিসেবে করবে। তারপর ক্রল অ্যালাউড। আচ্ছা, এর একটা বিষয় যে আমরা কিন্তু চাইলে একটা পেজকে ইন্ডেক্স নাও করাতে পারি। ধরেন আমি চাচ্ছি না যে এই পেজটা ইন্ডেক্স হোক, সেই ক্ষেত্রে আমি যদি ডিনাই করি, এক্ষেত্রে একটা কোড, মানে কোড ইউজ করে এটা করা যায়, যে আমি সার্চ ইঞ্জিনকে বলে দিলাম যে তুমি এই পেজটা ইন্ডেক্স করবা না, তাহলে কিন্তু সেই পেজটা ইন্ডেক্স করবে না। এটা নানাবিধ কারণে হইতে পারে। আহ, হইতে পারে ডেভেলপমেন্ট ফেজে আছেন আপনি, আপনি একটা সাইট বানাচ্ছেন, এখনো আপনার কাজ শেষ হয় নাই। তো আনফিনিশড একটা সাইট যদি ইন্ডেক্স করে ফেলে, এটা এসইও ইমপ্যাক্ট পড়তে পারে না। তো এই জন্য যখন আমরা সাইট ডেভেলপিং ফেজে থাকে, যদি একটা লাইভ প্রজেক্ট হয়, মানে ডেভেলপমেন্টও দুইভাবে করা যায়, একটা হচ্ছে লোকালি, মানে আমি আমার পিসিতে করতেছি, এটা সার্ভারে নাই, হ্যাঁ, পিসিতে কাজ শেষ করে পরে আমি এটা সার্ভারে তুলবো, এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা হতে পারে না, আমি সার্ভারে তুলে সরাসরি সার্ভার থেকেই আমি কাজ করতেছি, মানে অনলাইনেই আমি কাজটা করতেছি, এটাও হতে পারে। তো সাধারণত ওয়ার্ডপ্রেস সাইটগুলো সার্ভারে রেখেই কাজ করা হয়। তো তখন যদি আমি নো ইন্ডেক্স জিনিসটা উল্লেখ না করি, তখন কি হবে, তখন ওই এসে, তো
তখন ওই গুগল এসে যেটা করবে বা অন্য সার্চ ইঞ্জিন এসে যেটা করবে যে সে পেজটাকে কি করবে, ইন্ডেক্স করে ফেলতে পারে, যেটা আমার এসইওতে কি পরবর্তীতে ইমপ্যাক্ট ফেলতে পারে। এই জন্য তখন আমরা নো ইন্ডেক্স দিয়ে দিই। আবার অন্য কারণও থাকতে পারে, যেমন আমি আগের অফিসে যেখানে ছিলাম ওদের হচ্ছে ক্লায়েন্ট মানে এমপ্লয়ি ওই ওদের বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, হোম এমপ্লয়ি আছে, তারপরে ওই ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ওদের এমপ্লয়ি আছে, হ্যাঁ, ওরা হিউম্যান রিসোর্স সাপ্লাই করতো। তো এখন ওদের প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল ছিল, হ্যাঁ, যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো ওদের এমপ্লয়ীদের পড়তে হতো, ওদের এমপ্লয়ি আসতো যেত। এখন এই যে এত স্টাডি ম্যাটেরিয়াল, এইগুলা কিভাবে তারা ম্যানেজ করবে, এটা নিয়ে তারা একটা ইস্যুতে ছিল। তা আমাকে বলছিল যে আহ, কোনো সফটওয়্যার সাজেস্ট করবেন যেটা দিয়ে আমরা এটা করতে পারি, যে শুধুমাত্র ইন্টারনাল ইউজের জন্য আমরা এই স্টাডি মেটেরিয়ালগুলো আমাদের নতুন যে কলিগ আসবে কলিগকে দিব, তারা শুধুমাত্র এটা ইউজ করতে পারবে। তো ইয়ে আমি যেই ইজি সলিউশনটা দিয়েছি যে আপনার সফটওয়্যারের কিছু দরকার নাই, আপনি একটা ওয়েবসাইট বানান। ওয়েবসাইট বানা ওয়েবসাইট বানালে রিস্ক সবাই পড়ে ফেলবে না এটা, কারণ এটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, কোম্পানির কনফিডেন্সিয়াল, যেটা কলিগদেরকে ট্রেন করার জন্য বানানো হচ্ছে। তো এটা যদি সবাইকে দিয়ে দেয় তাহলে তো ইনফরমেশন পাস হয়ে গেল। তো এক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে যে আমি এমনভাবে সাইটটা ক্রিয়েট করব যে এই সাইটে ডাটাগুলো থাকবে, বাট এই ডাটা ইয়ে প্রথমত হচ্ছে আমি নো ইন্ডেক্স দিয়ে দিব। এই যে আহ, ইয়ে গুগলের যে ইন্ডেক্সের যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাই আমি ডিনাই করে দিব। আমি পোস্টটা পাবলিশ করে আমি আমার পেজে লিখে দিব যে নো ইন্ডেক্স। নো ইন্ডেক্স মানে সার্চ ইঞ্জিনকে আমি স্ট্রেট জানাই দিলাম যে তুমি আমার এই ওয়েবসাইট ইন্ডেক্স করবা না। বুঝে গেছে? তাইলেই তো সে আর ইন্ডেক্স করতেছে না। আর ইন্ডেক্স যদি না করে তাহলে কি হবে, এটা গুগলে সার্চ করে কেউ পাবে না। আচ্ছা, তারপরও রিস্ক থেকে যায়। মানলাম এটা সার্চ করে কেউ পাবে না, কিন্তু কেউ যদি ডোমেনের নামটা জানে, ডোমেনের নামটা যদি সরাসরি জানে, তাহলে তো সে সরাসরি ডোমেনের নাম দিয়ে ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে ঢুকে যেতে পারবে না। যেমন আমি হচ্ছে ওদের প্রিভিয়াস এমপ্লয়ি, এখন আমি তো ওই ডাটা মানে অ্যাবিউজ করতে পারি। যেহেতু আমি এখান থেকে চলে আসছি, আমি তো এখন ওই ডাটা নিয়ে অ্যাবিউজ করে অন্য কাউকে দিয়ে দিতে পারি। তো এখানে রিস্ক আছে না একটা। তো এই রিস্ক অ্যাভয়েড করার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে যে কন্টেন্ট প্রোটেকশন। আমি কন্টেন্টের মধ্যে এমনভাবে করে দিব যে এটা শুধুমাত্র ইউজাররাই এই কন্টেন্টটা পড়তে পারবে, ইউজার না হলে এই কন্টেন্ট পড়তে পারবে না। ব্যাস, সলভ। তাহলে কি হবে, তাহলে নতুন কোনো কলিগ যুক্ত হলো, সেই কলিগকে আমি একটা আইডি পাসওয়ার্ড বানিয়ে দিলাম। বানানোর পর সে, হ্যাঁ, তাকে লিঙ্ক দিলাম যে এই হচ্ছে ওয়েবসাইট, এখানে তুমি লগ ইন করো, লগ ইন করে তারপর তুমি কন্টেন্ট পড়ো। আর যদি লগ ইন না করে সে পড়তে চায়, তাহলে আহ, লেখা আসবে যে আনঅথরাইজড। বুঝে গেছে? সো নো ইন্ডেক্সও আমরা করতে পারি, ডেভেলপমেন্টের জন্য করতে পারি, কনফিডেন্সিয়াল ডাটা লুকায় রাখার জন্য করতে পারি। অথবা যদি আমি, এরকমও সাইট আছে যেমন মিডিয়াম। মিডিয়াম খুবই একটা সাইট, মানে আপনারা কন্টেন্ট রাইটিং এর জন্য যদি কেউ কাজ করেন ফিউচারে, তাহলে এটা করতে পারেন। মিডিয়াম হচ্ছে রাইটারদের জন্য ডেডিকেটেড একটা সাইট, হ্যাঁ। তো এখানে এই যে মেম্বারশিপ অপশন আছে, এখানে এমন অনেক রাইটার আছে যাদের আর্টিকেল পড়তে গেলে আপনাকে টাকা দেওয়া লাগবে, হ্যাঁ। নর্মালি অনেক আর্টিকেল ফ্রি, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই আর্টিকেলটা যদি আপনি ফার্স্টে একটু পড়তে পারবেন, বাকিটা পড়তে গেলে আপনাকে করা লাগবে, পে করা লাগবে। হ্যাঁ, যেমন এখানে ইয়ে সাবস্ক্রিপশনে দেয়া আছে যে রিওয়ার্ড রাইটার্স, মানে এক হচ্ছে আপনি টাকা পাবেন লিখে, এই সাইটে লিখে আপনি টাকা ইনকাম করতে পারবেন, যে কোনো টপিকে লিখে টাকা ইনকাম করতে পারবেন। আরেকটা হচ্ছে আনলক এভরি স্টোরি, সব কিছু আপনি পড়তে পারবেন। আরও বিভিন্ন সুযোগ সুবিধা আছে। যাক, এই যে মেম্বারশিপের শিওর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, আচ্ছা। হুম।
আচ্ছা, এটা এটা আমরা কন্টেন্ট রাইটিং এর ক্লাস, মানে নেক্সট যে ক্লাস কন্টেন্ট রাইটিং, ওই ক্লাসের জন্য রেখে দিই। ওই ক্লাসে আমরা ডিটেল বলবো। তো জাস্ট এখন একটু বলে রাখি, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে লিখে আপনি যদি সেটা পাবলিশ করেন, কোনো সমস্যা নাই। কারণ প্রচুর সাইট আছে যারা চ্যাট জিপিটি দিয়ে লিখায় আর্টিকেল পাবলিশ করতেছে, করে প্রচুর টাকাও ইনকাম করতেছে, অনেক সাইট আছে। হ্যাঁ, বাট এখানে বেশ কিছু ইস্যু আছে। প্রথমত ইস্যু হচ্ছে যে এআই এর যে রাইটিং এর যে রিডিবিলিটি, মানে হচ্ছে পড়ে যে তৃপ্তি পাওয়া, এই জিনিসটা থাকে না। এআই কন্টেন্ট হাইলি রিডেবল হয় না। এটাও করা যায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে। আমি প্রম্পট ঠিকঠাক মতো দিলে আর্টিকেলের আউটপুট ভালো আসে। বাট ইয়ে আরও আছে যে এআই এত ডিটেল লিখতে পারে না। সে আপনাকে জাস্ট একটা নর্মাল ইনসাইট দিতে পারে, বাট ডিপ রিসার্চ সে করতে পারে না। তো এটা সেকেন্ড সমস্যা। আর থার্ড সমস্যা হচ্ছে ফ্যাক্ট চেক। এআই ভুলভাল ইনফরমেশন দেয়। যেমন আমি একটা ক্রিকেট প্রজেক্ট নিয়ে করতেছি, প্রজেক্টটা নামানোর আমার ইচ্ছে আছে। ক্রিকেটের উপর একটা প্রজেক্ট। তো ওটা আমার প্ল্যান আছে যে ওই প্রজেক্টটা আমি এআই দিয়ে করাবো। কিন্তু এই প্রজেক্টটা করতে গিয়ে আমি যে ডিফিকাল্টিস ফেস করতেছি সেটা হচ্ছে, ধরেন আমি বললাম যে আহ, ওই কি বলে, লর্ডসের 5টা মেমোরেবল ইনসিডেন্ট করো, লিখো। সে লিখে রাখ, 5টার মধ্যে একটা ইনসিডেন্ট লিখে রাখছে, কপিল দেব লর্ডসে হ্যাট্রিক করছে। লর্ডসে কপিল দেব হ্যাট্রিক করছে কলকাতায়, ইডেন গার্ডেনে। তো ম্যাসিভ রং ইনফরমেশন না? তো আর তো এরকম আপনার ভুলভাল তথ্য দেয়। এবং এটা এমনই ঘাওড়া যে ভুলভাল তথ্য দিয়ে আবার ঘাওড়ামি করে আপনার সাথে, যে না আমি ঠিক কইছি। হ্যাঁ, এটা আমি এমন পাইছি যে একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমি পাইছি যে সাপোজ এটা ছিল সাইড হাসেল নিয়ে কোন একটা আর্টিকেলের কাজ। তো আমি কাজ করতেছি, আমি বললাম যে ইয়ে পারপ্লেক্সিটি নামে একটা আছে, ওটা আপনারা ইউজ না করলে করতে পারেন। ওটা ফ্রি ভার্সনেই অনেক পাওয়া যায়, চ্যাট জিপিটির এপিআই ইউজ করে, কিন্তু সে রিয়েল টাইম ডাটা দেয়। হ্যাঁ, পারপ্লেক্সিটি সে রিয়েল টাইম ডাটা দেয়। প্রোটা ইউজ করলে আরও অ্যাডভান্টেজ পাবেন। আমি যদি বলি যে সার্চ অ্যান্ড গিভ মি, কি স্টেট চাওয়া যায়, রিসেন্ট, আচ্ছা এই তো এই হু, সার্চ অ্যান্ড গিভ মি লেটেস্ট জিডিপি ইনফরমেশন 2024 of 10 countries। হ্যাঁ, সে কোন কোন সোর্স থেকে ডাটা নিচ্ছে সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, এবং সে 10টা দেশের জিডিপির যে ইনফরমেশন সেটা আমাকে দিয়ে দিচ্ছে। এটা মূলত রিসার্চের জন্য পারপ্লেক্সিটি বেশ ভালো একটা সাইট। ওকে, মানে সে চ্যাট জিপিটিরই এপিআই ইউজ করে, বাট সে রিয়েল টাইম সার্চ করে নেয়। তো ওই একটা ক্লায়েন্টের কাজ আমি তাকে বলছি যে তুমি করো, সাইড হাসালে ইউএসএতে কি পরিমাণ আর্নিং হয় এর উপর একটা স্ট্যাট দাও আমাকে। তো সে একটা স্ট্যাট দিচ্ছে যে 2024-এ ইউএসএতে সাইড হাসেল করে অ্যাভারেজে মানুষ $5,000 করে ইনকাম করে, উইচ ইজ মানে ফ্রিকি একটা নাম্বার। হ্যাঁ, আমি নাম্বারটা দেখি আমার কনফিউজিং লাগছে। তো আমি বললাম যে করো, তুমি আমাকে সোর্সটা দাও। সে সোর্স দিচ্ছে, আমি সোর্স থেকে ওই ডাটা পাচ্ছি না। তো আমি বললাম যে তুমি শিওর? হ্যাঁ আমি শিওর। পরে আমি বলতেছি যে ওই সোর্সের কোথায় এটা লেখা আছে? আবার সে বলতেছে সোর্সের মাঝখানে লেখা আছে। আমি বললাম কোট দ্য এক্সাক্ট লাইন ফ্রম হোয়ার ইউ গেট দিস ইনফরমেশন। তখন বলে আই এম সরি। কত বড় বাটপার সে! 4বার আমার সাথে ঝগড়া করছে, করে তারপর সে বলে আই এম সরি। তো মানে এআই গুলো এখনো এত হাইলি ট্রেন না। হ্যাঁ, আপনি এআই কে একটা, ওই যে আমরা ম্যাথ করি না, কি ম্যাথ বলে এগুলোকে, ওই যে ওই নর্মাল ম্যাথ না, ট্রিকি ম্যাথ, ট্রিক কোয়েশ্চেন করে আসলে এটা আনসার ম্যাথ দিয়ে করাই সম্ভব না। হ্যাঁ, যেমন যে এই গাছে 5টা আছে,
5টা পাখি আছে, গুলি করলাম, একটা পাখি মরে গেল, এখন কয়টা পাখি আছে? নর্মালি আনসার কি, 4টা পাখি আছে। কিন্তু এটা ট্রিক কোয়েশ্চেন, পাখি নাই, কারণ গুলির শব্দে বাকি সব পাখি উড়ে গেছে। কিন্তু চ্যাট জিপিটির উত্তর জিজ্ঞেস করেন, সে কবে যে 4টাই আছে। সে তো ট্রিক কোয়েশ্চেন বোঝে না। তো এইটা হচ্ছে এআই লিমিটেশন। হ্যাঁ, তো আমরা এর ক্লাসে এটা নিয়ে এআই কন্টেন্ট নিয়ে আমরা ডিটেলে আলাপ আলোচনা করব। আচ্ছা, এতই যদি হইতো তাহলে তো ভাই আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত। হ্যাঁ, চ্যাট জিপিটি যদি সব কন্টেন্ট লিখে দিত, এসইও করে দিত, তাহলে আমরা খাইতাম কি? তো ওরাই সব কাজ করতো। তাহলে মানুষ গুগল সার্চ কেন করতো? মানুষ চ্যাট জিপিটি দিয়ে সব কাজ করে নিত। আচ্ছা, ওকে। তাহলে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা বোঝা গেছে। এটা খুবই জরুরি, কারণ ইন্ডেক্সিংটা না বুঝলে আসলে বোঝা যাবে না। তারপর এটা এটা আপনারা নিজেরা একটু গুগল করে পড়ে নিয়েন। এটা হচ্ছে আপডেট। হ্যাঁ, মানে গুগল প্রতি বছর 4টা করে আপডেট ছাড়ে প্রতি বছর। একটা কোর আপডেট ছাড়ে, একটা স্প্যাম আপডেট ছাড়ে, আরো 2টা হাবিজাবি আপডেট ছাড়ে। কোর আপডেটটা ছাড়ে সাধারণত অগাস্ট সেপ্টেম্বরে, যেটা এবছরও গেছে। এবং এইবারের কোর আপডেটে গুগল আবার প্রমিস করছে সে ইন্ডিভিজুয়াল ব্লগারদেরকে প্রমোট করবে, হুইচ ইজ ভেরি গুড নিউজ ফর আস। কারণ আমরা যে ধাক্কাটা খাইছিলাম ওই ধাক্কাটা রিকভার করার একটা পসিবিলিটি এখন ক্রিয়েট হয়েছে। তো এই আপডেটগুলো গুগল প্রতি বছরই ছাড়ে, ওদের অ্যালগোরিদম আপডেট করে। তো এই আপডেটগুলো ছাড়াও গুগলের কিছু বড় বড় আপডেট আমি এখানে লিস্ট করে দিচ্ছি, আপনি এগুলো একটু পড়ে নিয়েন। যেমন হামিংবার্ড আপডেট, এই আপডেটটা গুগলকে একদম অন্য সার্চ ইঞ্জিন থেকে অনেক দূর আগায় নিচ্ছে। এর আগে গুগল কন্টেন্ট বুঝতো হচ্ছে কিওয়ার্ডকে টার্গেট করে, বাট হামিংবার্ড আপডেটে এসে গুগল কন্টেন্ট ইন্টারপ্রেট করা বুঝতে পারতেছে। মানে কন্টেন্ট সে মানুষের মতো করেই কন্টেন্ট রিড করতে পারে। এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই ফর্মুলাটা ইউজ করে। তারপর এইসব আপডেট আছে, আপনারা একটু নিজেরা করে নিয়েন। আর 23-এ হেল্পফুল কন্টেন্ট আপডেট আসছে, যেটা চ্যাট জিপিটি বের হওয়ার পর গুগলের মাথা একটু আউলায় গেছিল, তখন এই আপডেটটা দিচ্ছে আর কি। তা আপনারা এই এই এগুলো হচ্ছে মানে আপনাদের জানার জন্য আর কি। হ্যাঁ, এগুলো জেনে নিয়েন, তো আপনারা বুঝতে পারবেন যে গুগল আসলে কিভাবে কাজ করে। তো এবং এজ এ এসইও এক্সপার্ট উই অলওয়েজ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট গুগল আপডেটস। হতে পারে যে এসইওতে ব্ল্যাক হেড হোয়াইট হেড এসইও আছে, ব্ল্যাক হেড এসইও করে আপনি একটা সাইটকে খুব দ্রুত র্যাঙ্ক করে ফেলতে পারেন, বাট এই যে আপডেট, কোনো না কোনো আপডেট আপনি এমন ডলা খাবেন যে শেষ, সব শেষ। সো আপনাকে এই জন্য আপডেটগুলো সম্পর্কে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে যে কি হচ্ছে। আচ্ছা, এরপর বেসিক এসইও টার্মিনোলজিস, এটাও আমি জাস্ট আকারে দিছি যেন পরবর্তীতে আপনাদের মাথা গুলায় না যায়। কিছু শব্দ আমি জাস্ট করে দিছি, এটাও আপনাদের শিখার জন্য। এসইও কি, কিওয়ার্ড কি, সার্চ থেকে বললাম না, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হ্যাঁ, যেমন আমরা যখন কোনো কিছু সার্চ করি, হ্যাঁ, যেমন এটা সার্চ করলাম, দিস ইজ কল্ড সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অর সার্প। হ্যাঁ, তো তারপর ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক জিনিসটা হচ্ছে কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম এসইওতে। ব্যাকলিঙ্ক মানে হচ্ছে, ধরেন আমাদের এই প্রতিষ্ঠানের নাম কেরিয়ার বিল্ডার। এখন প্রথম আলো একটা রিপোর্ট করলো যে ঢাকা শহরের 10টি স্বনামধন্য ফ্রিল্যান্সিং লার্নিং প্রতিষ্ঠান। হ্যাঁ, ওই আর্টিকেলে সে 1 নম্বরে লিখলো যে ইয়ার কথা, ক্রিয়েটিভ আইটি, 2 নম্বরে নেক্সট জেন, হ্যাঁ, 3 নম্বরে লিখলো কেরিয়ার বিল্ডার, সে নামগুলো লিখলো। এখন আপনারা পড়ার সময় দেখেন না যে নামের সঙ্গে লিঙ্ক করে দেয় অনেক সময়। এখন সে কেরিয়ার বিল্ডার এই নামটা লেখার সঙ্গে সঙ্গে সে আমার ওয়েবসাইটটাকে লিঙ্ক করে দিল, মানে আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিল ওই নামের সঙ্গে। এই যে কানেক্ট করে দিল, দ্যাট ইজ কল্ড ব্যাকলিঙ্ক। মানে প্রথম আলো কাছ থেকে আমি একটা কি পাইলাম, ব্যাকলিঙ্ক পাইলাম। মানে প্রথম আলো ইউজারদেরকে আমার ওয়েবসাইটে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল। কারো বুঝতে সমস্যা হচ্ছে? মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন, যেমন আমরা 3 ধরনের লিঙ্ক ইউজ করি, 2 ধরনের লিঙ্ক ইউজ করি। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, মানে আমার ওয়েবসাইটের ভিতরে আমি যে লিঙ্কগুলো ইউজ করি, এইটাতে দেখাই,
যেমন এখানে এই একটা আর্টিকেল, এখানে আরেকটা আর্টিকেল আছে, এটাও কি আমার ওয়েবসাইটেরই আর্টিকেল, বাইরের না, ঠিক আছে? বাট এখানে আহ, আহ, ধরেন একটু অন্য একটা মানি কন্টেন্ট খুলি। এখানে এই যে অ্যামাজনের লিঙ্কটা দিছি, এখানে লিঙ্কটা পেস্ট করা হয় নাই, কিন্তু এখানে ক্লিক করলে অ্যামাজনে যাওয়ার কথা। তো এই যে অ্যামাজনের লিঙ্কটা আমি পেস্ট করছি, এটা হচ্ছে অ্যামাজনের জন্য একটা ব্যাকলিঙ্ক, বুঝা গেছে? মানে অ্যামাজনকে আমি একটা লিঙ্ক দিছি। তো ব্যাকলিঙ্ক এই যে কেরিয়ার বিল্ডারকে যদি প্রথম হলো এরকম কোনো লিঙ্ক দেয়, দ্যাট ইজ কল্ড ব্যাকলিঙ্ক। এবং ব্যাকলিঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে, কি বলা হয়, এসইও জুস, বা মানে এসইও ফ্যাক্টর। কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এসইও ফ্যাক্টর হচ্ছে ব্যাকলিঙ্ক। আমি আমি যদি কোনো অথরিটি বা বড় সাইট থেকে ব্যাকলিঙ্ক পাই, সেক্ষেত্রে আমার সাইটটাকে গুগল হাইলি র্যাঙ্ক করবে। মানে এটা সহজভাবে বোঝেন যে একটা আর্টিকেলকে মনে করেন 500টা ওয়েবসাইট একটা আর্টিকেলকে রেফার করলো বা লিঙ্ক করলো, তাহলে গুগল তো অটোমেটিকই বুঝবে যে 500টা মানুষ যদি এই আর্টিকেলটাকে রেফার করে, দ্যাট মিনস দিস ইজ ডেফিনেটলি এ ভেরি গুড আর্টিকেল। বা 500টা মানুষ যদি বুকিং.কমকে রেফার করে যে হোটেল বুক করার জন্য, দেন ডেফিনেটলি বুকিং.কম ইজ এ ভেরি গুড অ্যাপ, বুঝা গেছে? তো এটাই হচ্ছে ব্যাকলিঙ্কের বেনিফিট। এবং ব্যাকলিঙ্ক হচ্ছে এসইওতে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস। মানে আমি যদি একটা হাই অথরিটি সাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে চাই, এরকমও হয় যে 5,000 $10,000 দিয়ে একটা ব্যাকলিঙ্ক কিনতে হয়। ব্যাকলিঙ্ক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কেনা বেচা হয়। এবং আপনার ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যাতে আহ, ইয়ে মাসে 1 লাখ ভিজিটর আছে, আপনি আরামসে ওই ওয়েবসাইটে প্রতি মাসে 2-3টা ব্যাকলিঙ্ক $3-4 হাজার দিয়ে সেল করতে পারবেন, আপনার আর কিচ্ছু লাগবে না। আপনার মাসে $10,000 আপনি শুধু ব্যাকলিঙ্ক বিক্রি করেই ইনকাম করতে পারবেন। এবং এরকম অনেক সাইট আছে যারা শুধুমাত্র ব্যাকলিঙ্ক বিক্রি করেই ইনকাম করে, তারা অ্যাফিলিয়েট করে না। হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইয়ে, ব্যাকলিঙ্ক। এবং এটাই হচ্ছে আপনার অফ পেজ এসইওর কাজ। অন পেজ এসইও কি জিনিস পড়ে নিয়েন, পেজের উপরে যেটা করা হয় অফ পেজ এসইও, আমরা এগুলো সব শিখবো। মেটা টেক্সট কি জিনিস এটা এখন আমি বুঝাচ্ছি না, মাথা গোলা যাবে। অল্টার টেক্সট এখন বুঝাচ্ছি না, মাথা গোলা যাবে। ক্রলিং আমরা বুঝছি, ইন্ডেক্সিং আমরা বুঝছি। আর বাকিগুলা যেটা বললাম টার্মগুলো জাস্ট জেনে রাখেন, যেন পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তারপর আছে যে এসইও যে মেইন ফ্যাক্টর, 3 ধরনের এসইও হয়: অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। আমরা 3টা নিয়ে আলাপ করব, মানে আমরা 3টেই শিখবো। তবে এটা মাথায় রাখেন, মানুষ কিন্তু বেসিক্যালি মানে সবগুলোই জানতে হয়, কিন্তু আপনি যে কোনো একটাতে যত ভালো হবেন আপনার মার্কেটে ভ্যালু তত বেশি হবে। যেমন আমরা আমাদের কোম্পানির জন্য একজন ব্যাকলিঙ্ক এক্সপার্ট নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিছি। কেন? কারণ কথা হচ্ছে যে এই যে লিঙ্ক বের করা, এটার জন্য আমার হাতে টাইম নেই বসে বসে এটা করার। এই জন্য আমি একজন এক্সপার্টকে নিব, যার কাজ হবে আর কিচ্ছু না, বসে বসে আমাকে ব্যাক লিঙ্ক এনে দেয়া। বুঝে গেছে? মানে ওই যে ডাক্তারের মতো আর কি, কেউ কানের হয়, কেউ দাঁতের হয়, হ্যাঁ এরকম। আপনি ইয়ে যে কোনো একটাতে বেশি এক্সপার্ট হলে বেটার, তবে অবশ্যই 3টা জানা থাকা লাগবে। দেয়ার ইট ইজ, এটাই আজকে ক্লাস শেষ। তবে ফাইনাল যে কথাটা বলে যাই সেটা হচ্ছে দেয়ার ইজ নো শর্টকাট ইন এসইও। এবং বাংলাদেশি ক্লায়েন্টদের নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি সমস্যা হয় এই কারণে যে বাংলাদেশি মানুষের ধৈর্য নাই। হ্যাঁ, এসইও এমন একটা জিনিস যে মানে আপনি আজকে শুরু করছেন কোনো একটা প্রজেক্ট, মানে এটা লিখে রাখেন 6 মাস আগে এসইও কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো ধরনের আপনি রেজাল্ট আশা করতে পারেন না। এসইও রেজাল্ট পাইতে মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগে। হ্যাঁ, ইনস্ট্যান্ট হয়ে যায়, 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে যায়, রেকর্ড পাবেন, বাট দোজ আর এক্সেপশনালস হুইচ আর নট এক্সাম্পলস। এসইও রেজাল্ট পাইতে দেরি হয়, কিন্তু ফান পার্ট ইজ যে একবার রেজাল্ট পেয়ে গেলে এইটা অনেক দিন সাস্টেন করে। আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লেখায় এটাকে আপনি
এক নম্বরে নিছেন, এই যে আপনি এক নম্বরে নিলেন না, আপনার টাইম না নামাইতে আরেক বেটা একটা জান বের হয়ে যাব। হে আপনার নামাইতে নামাইতে আপনি অলরেডি এখান থেকে কয়েক লাখ ডলার ইনকাম করে হলাবেন, এরপর নামাইলি কি না নামাইলি কি। সো এসইও বিষয়টা হচ্ছে যে ইট টেক্স, হ্যাঁ, হুম, অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই তো, এখানেই তো ফাইটটা। এসইও ইন্ডাস্ট্রিতে এই ক্যাট মাউস খেলাটাই হয়। আমি দেখবো যে কে এক নাম্বারে আছে, আমি তো এটা নামু এবং নামেও ফালালাম, তখন সে এই নামায় আলছে আমারে, কি কাজটা করছে, এই কন্টেন্ট আপডেট করছে, ব্যাকলিঙ্ক কিনছে। আচ্ছা, যদি দেখা যায় ব্যাকলিঙ্ক কিনছে, সেও 3টা ব্যাকলিঙ্ক কিনে, কন্টেন্ট আপডেট করছে, সেও কন্টেন্ট আপডেট করে, একটা ভিডিও অ্যাড করছে, সেও একটা ভিডিও অ্যাড করে, এই খেলাই তো চলে। হ্যাঁ, কম্পিটিটরদের সাথে ফাইট করা, এটাই তো আপনার কাজ। এসইও ওয়ার্ল্ডের মূল ফাইটটাই তো হচ্ছে এটা, যে কম্পিটিটরদের সাথে ফাইট করা, ফাইট করে উপরে ওঠা। তো বাট ইট টেক্স টাইম। এসইও রেজাল্ট কখনোই ইনস্ট্যান্ট পাওয়া যায় না, এসইও নিডস টাইম, কিন্তু এসইওর ইয়েটা, আফটার ইফেক্টটা, ইম্প্যাক্টটা দীর্ঘমেয়াদী, অনেক দিন। ধরেন আজকে আপনি সাকিব আল হাসানের একটা অ্যাড করালেন, এটা কি হইলো, সাকিব একটা অ্যাড করলো, আপনি টাকা গেল, ইনস্ট্যান্ট কিছু প্রোডাক্ট সেল হলো, কাহিনী এনে খতম। কিন্তু আপনি এসইও করে একটা আপনার ওই প্রোডাক্টটার কিওয়ার্ডের এগেনস্টে কন্টেন্টটা এক নম্বরে দিলেন, এই যে দিলেন, এটা 6 মাস 1 বছর ধরে এক নম্বরে থাকবে। সাকিবের এডের ইম্প্যাক্ট কি 6 মাস 1 বছর থাকবে? আর 1 বছর ধরে অ্যাড চালালে কয়টা সাকিব নিব হিসাব আছে? তো তো তারপর সাকিব নিব, টিভি নিব, পেপার নিব, তাই না, সবাই তো টাকা নিবে, কিন্তু এসইও তো টাকা নিচ্ছে না। এসইও এক্সপার্ট কাজটা করে এটাকে উপরে নিচ্ছে। গুগল তো আপনাকে এক নম্বরে শো করার জন্য আপনার কাছে টাকা নিচ্ছে না, পিপিসি মার্কেটিং এর মাধ্যমে নিচ্ছে, বাট আপনার কাছ থেকে তো গুগল টাকা নিচ্ছে না যে আমি তোমাকে এক নম্বরে দেখাই, তুমি আমার টাকা দাও। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ বা সুইটনেস অফ এসইও, যে একবার উঠে গেলে আপনার অটোমেটিক আপনার ইউজার আসতেছে, অটোমেটিক আপনার রেভিনিউ আসতেছে, বাট উঠতে ইট টেক্স টাইম, অ্যান্ড দেয়ার আর ভেরি মানে ডিফারেন্ট ফ্যাক্টরস ইউ হ্যাভ টু ফলো অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন। এবং এসইও বিষয়টা হচ্ছে যে একবার করে ফেলে দিলে হবে না, আপনাকে অলওয়েজ মানে মনিটর করতে হবে, যে হবে আহ, ইয়ে কি ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জ আসতেছে, এবং কম্পিউটার যে আপনাকে ঠেলতেছে, এটাও আপনাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করে আপনাকে ওই অনুযায়ী, এই যে কথা হচ্ছে না, স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, ওই রক্ষা করার জন্য আপনাকে ফাইটটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এসইও নট এ ওয়ান টাইম স্ট্র্যাটেজি, হ্যাঁ, ইটস এ লাইফ লং স্ট্র্যাটেজি। হ্যাঁ, ওই বিয়া করা বউয়ের মতো, হ্যাঁ, যে সারা জীবন ধরে বউ লোকে থাউন লাগবো, এখন যদি চেঞ্জ করো তাহলে মানে ডিভোর্স দিয়ে আরেকটা বউ নাও, কিন্তু হ্যালো থাউন তো লাগবো। আপনি এক্সপার্ট চেঞ্জ করতে পারেন, কিন্তু এসইও চেঞ্জ করতে পারবেন না। বিয়া আপনার থাউনই লাগবো, বিয়া বিয়া চেঞ্জ করা যাবে না। সো দ্যাটস দ্য ক্লাস ফর টুডে। আই হোপ আপনারা বেসিকটা আজকে জানছেন। নেক্সট ক্লাসে আমরা কন্টেন্টের উপরে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।